হ্যালো এভরিওয়ান, আমরা আজকে আমাদের ডেইলি ডিসকাশন শুরু করছি। আজকে নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। আগে রুব্রিকটা বের করে নিই, বাইটিং টাম্বেলার। প্রথম কথা হলো যে ধরেন বাচ্চার বয়স হলো 1 বছর, ব্রেস্ট ফিডিং করে মায়ের। মা যে কমপ্লেন নিয়ে এসেছে সেটা হলো বাচ্চা প্রচণ্ডভাবে ব্রেস্ট ফিডিং করার সময় মায়ের নিপেলে বাইটিং করে। এটা মায়ের জন্য আসলে একটা প্রবলেম যে বাচ্চা আপনার শাক করাচ্ছে, বাইট করতে পছন্দ করে বেশি। মার কষ্ট হয় এবং এটা দূর করার জন্য ডাক্তারের কাছে, যেহেতু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে এসেছে। ইন্টারেস্টিং ব্যাপার যে এই ধরনের কেস আমরা কীভাবে হ্যান্ডেল করি। এটা বেশ অনেক বাচ্চাদের মধ্যে, এটা এক ধরনের বাচ্চাদের এক ধরনের আপনার সাইকোলজিক্যাল প্রবলেম। তারা মাকে তাং করতে পছন্দ করে। সরাসরি এগুলো রুব্রিক আছে আমাদের, আসলে খুব একটা বেশি এই পার্সোনালিটি মানে অন্য বিষয়ে মনোযোগ দেওয়ার প্রয়োজন নাই। সরাসরি রুব্রিক ধরে আপনি এই ধরনের কেসগুলোকে দাঁড় করে দিতে পারেন। প্রথমত কথা হলো যে বাইটিং টাম্বেলার একটা রুব্রিক আছে আমাদের, সেখানে দুটো মেডিসিন, একটা হলো আর্সেনিক, একটা হলো ক্রুফারমেট। আমাদের মেইন আলোচনা হলো ক্রুফারমেট নিয়ে। আর্সেনিক নিয়ে আমরা বহুবার আলোচনা করছি। বাইটিং টাম্বেলার শব্দের অর্থ হলো যে পাত্রে খায় সে পাত্রে কামড়ায়, অর্থাৎ যে তাকে নিউট্রিশন দেয়, মা তাকে নিউট্রিশন দিচ্ছে, তাকে সেবা দিচ্ছে, তার থেকে সে তার ফিডিং পাচ্ছে, বাট তাকে সে কষ্ট দিচ্ছে। এটা হলো বাইটিং টাম্বেলারের গুরুত্বপূর্ণ একটা আপনার মিনিং। তো বাইটিং টাম্বেলারের মধ্যে দুটো মেডিসিন, একটা হলো আর্সেনিক, একটা হলো ক্রুফারমেট। আর্সেনিক নিয়ে আমরা আজকে আলোচনা করব না, 2-1 লাইন আলোচনা করে আমরা ছেড়ে দেবো। মূলত আলোচনা হলো ক্রুফারমেট নিয়ে। এই যে বাচ্চা ব্রেস্ট ফিডিং করার সময় মায়ের নিপেলে সে বাইট করে, এটা হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট। এইখান থেকে কিভাবে বাচ্চাকে এই নেচারটাকে সাইকোলজিক্যালি চেঞ্জ করতে হবে আমাদের মেডিসিনের মাধ্যমে। এখানে কি কোন কোন অ্যাঙ্গেলে আমরা রুব্রিক নেব। প্রথম রুব্রিক বাইটিং টাম্বেলার নেব, সেখানে দুটো মেডিসিন আমরা পেয়ে গেলাম, একটা হলো আর্সেনিক আর একটা হলো ক্রুফারমেট। এর পরের পার্টে মা বলে যে এই বাচ্চা প্রচণ্ডভাবে ডিস্টার্ব করে, তখন বাচ্চাকে বোঝানো হয় এরকম করলে মা কষ্ট পায়, এটা করো না, এরকম করা উচিত নয়। তো 2-4 দিন বন্ধ থাকে, বন্ধ থাকার পরে আবার শুরু করে। এটা হলো ক্রুফারমেটের সাথে আর্সেনিকের একটা মানে ডিফারেন্সিয়েট। ক্রুফারমেট একটা রুব্রিক আছে মাইল্ডনেস অল্টারনেটিভ উইথ অবস্টিনেট, এটা ক্রুফারমেটের মধ্যে আছে কিন্তু আর্সেনিক অ্যালবামের মধ্যে নেই। আর সবচেয়ে মজার রুব্রিক হলো বাইটিং নিপেল সাকিং ওয়াইপ, একদম এক্সাক্ট রুব্রিক আছে ক্রুফারমেট, অর্থাৎ যখন সে নিপেল সাকিং করে তখন সে বাইট করে। একদম ডাইরেক্ট সিঙ্গেল মেডিসিনের রুব্রিক হলো ক্রুফারমেট। এরকম বাচ্চা অনেক পাবেন যে বাচ্চাগুলো এই ধরনের
নেচার থাকে। এখানে আর্সেনিকের সাথে ডিডি যেটা হবে, আর্সেনিকের পেশেন্টের মধ্যে ফেস্টিডিয়াসনেস থাকে। ফেস্টিডিয়াসনেসটা কেমন? ফেস্টিডিয়াসনেসটা হলো এরকম যে ধরুন বাচ্চাকে, ছোটো বাচ্চা, 1 বছরের বাচ্চা, সে কী বা বুঝে, বাচ্চা খাওয়ার সময় মা খাওয়াই দিচ্ছে, কোনো কারণে যদি ঠোঁটের এই পাশে লাগে, বাচ্চা বিরক্ত হয়, ডিস্টার্বিং হয়, তখন দ্রুত মারা কিছুদিন বাচ্চাকে হ্যান্ডেল করতে করতে বুঝে, তখন তাড়াতাড়ি তাকে এখান থেকে সরাই দিতে হয়। বাচ্চাটা যাকে থেকে সেবা নেয়, বাইরের লোকদের সাথে তার খুব ভালো রিলেশন, স্পাইনিং টেন্ডেন্সি, কিন্তু যে তাকে সেবা করবে, সবাইকে না, বাবার সাথে করবে না, বা অন্য কোনো মেম্বারের সাথে, মায়ের সাথে করবে, হাজব্যান্ড এলে তার ওয়াইফের সাথে করবে, যে তাকে প্রচণ্ডভাবে কেয়ারিং করে, তার উপরে সে প্রচণ্ডভাবে প্রেশারাইজ করে এবং তাকে প্রচণ্ডভাবে তাং করে, তার চাহিদা পূরণের জন্য বারবার তার উপরে প্রেশারাইজ করে। এটা হলো আর্সেনিকের মূল কথা। আর্সেনিকের সব কিছুর মধ্যে একটা স্ট্যান্ডার্ড থাকে, ওই স্ট্যান্ডার্ডের তার নিজস্ব স্ট্যান্ডার্ড থাকে, ওই স্ট্যান্ডার্ডের যদি এদিক ওদিক হয় তবে আর্সেনিক সেটাকে গ্রহণ করতে পারে না। কুপারমেটের মধ্যে এরকম নয়, কুপারমেটকে বুঝালে বুঝে, তবে এই বুঝটা বেশি সময় তার মধ্যে থাকে না, যেহেতু ক্রাম ফ্যাক্টর মেন্টালিটি তার মধ্যে আছে, এইটা অল্প সময়ের মধ্যে সে আগের অবস্থানে চলে যায়। আর আর্সেনিকের মধ্যে সেটা না। আর্সেনিকের ডাইপার অনেক মানে বাচ্চা পাবেন যারা মা বলবে, দেখেন বাচ্চাটার এই, আপনি যদি মনে করেন যে আরটু ক্লিয়ারিটি করার জন্য মাকে কোশ্চেন করবেন, বাচ্চার নেচার সম্বন্ধে বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা সম্বন্ধে বলো, যে ডাক্তার সাহেব যখনই সামান্য ডাইপারটা একটু নষ্ট করে সে দ্রুত তাকে চেঞ্জ করে দিতে হবে, যদি সেটা করা না হয় তাহলে কি করবে, চিৎকার চেঁচামেচি করবে, অস্থির হয়ে যাবে। এটা আর্সেনিকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এবং এটা আমরা আর্সেনিকের মধ্যে দেখতে পারি। এই জন্য এই কুপারমেটের মধ্যে আমরা 3টা রুব্রিক নিয়েছি এখানে: বাইটিং টাম্বেলার, বাইটিং নিপেল, সাকিং হোয়াইল এবং মাইল্ডনেস অল্টারনেটিভ উইথ অবস্টিন। এই 3টা রুব্রিক করলে কুপারমেট অটোমেটিক বাচ্চাদের জন্য চলে আসবে, আপনারা অ্যাজোজেন ইউজ করতে পারবেন। তো ঠিক আছে, আমরা অন্য জায়গায় অন্য বিষয়ে আলোচনা করি। আমাদের হাতে সময় কত আছে? 7:30 আমরা শেষ করব। যাও, হ্যাঁ, ফাইন। এখন আমরা এই একটা কেস, ল্যাকিসিসের একটা কেস নিয়ে আলোচনা করি। ল্যাকিসিস এর আগে আমরা প্রচুর আলোচনা করছি। একটা কেস আমি একটা ধারণা দিই আপনাদেরকে। কেসটা হলো এরকম যে পার্সন, তার কোল্ড অ্যালার্জি, নাক বন্ধ হয়ে যায়, কোনো ডাক্তাররা বলেছে নাকের ভিতরে তার পলিপাস হয়েছে, তার সেপ্টাম বাঁকা হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো তার যে প্রবলেম এখন বর্তমানে সে ফেস করছে, যে রাত্রে ঘুমাতে গেলে তার প্রচণ্ড নাক বন্ধ থাকে, এই জন্য তার ঘুমে ডিস্টার্ব হয়, সাফোকেশন হয়, বুক চাপবোধ লাগে, এবং অনেক সময় ঘুম তার ভেঙে যায়, এবং সাউন্ড ঘুম হয় না তার, ঠিক আছে। অল্পতে তার ঠান্ডা লেগে যায়, কোল্ড অ্যালার্জির সমস্যা আছে। যেমন মনে করেন যে এই কেউ স্মোক করছে তার সামনে, সেই ধোঁয়াটা যদি তার ভিতরে যায় তবু তার প্রবলেম হয়। এরপরে ডাস্ট অ্যালার্জি যেটাকে বলা হয়, ধুলাবালিতে গেল কোনো জায়গায়, সেখানে যদি ধুলাবালি অ্যাফেক্ট হইল তারপরে, তাহলে তার অ্যালার্জি শুরু হয়ে যায় এবং সেটা খুব প্রচণ্ড সিভিয়ার হয়ে যায়। এছাড়া শীতকালে নর্মালি তার পক্ষে গোসল করা খুব টাফ হয়ে যায়, এবং মাথায় তো পানি দিতেই পারে না। অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রে সে শরীরটা মানে ভেজায়, কিন্তু মাথায় সে কখনোই পানি ব্যবহার করে না। করলে তার এক ধরনের প্রচণ্ড আপনার কষ্টকর প্রবলেম অবস্থা তৈরি হয়, সেটা সামাল দিতে সে পারে না। এবং যে কোনো সিজন চেঞ্জ, আমাদের দেশে তো ফ্লাকচুয়েট হয় ওয়েদার খুব তাড়াতাড়ি, এই ওয়েদার চেঞ্জের সাথে সে নিজেকে সামাল দিতে পারে না, খুব দ্রুত তার কোল্ড অ্যালার্জি, তার অ্যাজমাটিক টেন্ডেন্সি, এগুলো অ্যাটাক করে। এর বাইরে আরও যেটা সে বলেছে যে ধরেন আপনার এই কোথাও হয়তো দেখা গেলো যে একটু ব্যাড স্মেল, অথবা ধোঁয়া, সিগারেটের অন্য কোনো ধোঁয়া, এগুলো হয়তো আমরা তো অনিচ্ছায় অনেক সময় অনেক কিছু করতে হয়, সেখানে গিয়ে সে এটার ফেস করলো, তখন তার প্রবলেম ছিল। এভাবে নানানভাবে এনভায়রনমেন্টাল তার মধ্যে একটা প্রবলেম হয়, যে কোনো কিছুতেই সে সেন্সিটিভ হয়ে গেছে তার বডি, এবং সে ঠান্ডাতে এফেক্ট হয়। এখানে সে যেটা আরেকটা বললো, গত বছর সে এই শীতকালে, যেটা সাধারণত শীতকালে পিকনিকে যায় মানুষ, কোনো একটা জায়গায় বাংলাদেশের প্রান্তে, যে প্রান্তে শীত বেশি, সেখানে গিয়েছিল, তারপর থেকে তার এই সমস্যা, তার ধারণা। এখন আমরা এই বিষয় নিয়ে ডিসকাস করি, কোথায় কোন জায়গা থেকে কোন রুব্রিকটা আমরা হবে, এবং কোথায় কী জায়গায় আমরা করবো, কী বলে ফোকাসিং করবো। প্রথম কথা হলো যে পেশেন্ট
তার এনভায়রনমেন্টকে দায়ী করে। অর্থাৎ এনভায়রনমেন্টের জন্যই আমরা তো জেনারেল মানুষ, কম বেশি সবাই এনভায়রনমেন্টের প্রবলেম হয়, তবে অ্যাজ ইউজুয়াল প্রবলেম হলে সাথে সাথে সেটাকে সে রিকভারি করে নেয়। কিন্তু এই পেশেন্ট রিকভারি করতে পারে না, তার ইমিউনো সিস্টেম অটোমেটিক তার এটা ডিজিজে পরিণত হয় এবং সে এটার জন্য সাফার করে। তো এই জন্য সবসময় তার একটা সাফারিংয়ের ভয় কাজ করে। যে কোনো জায়গায় মনে করো যে কোথাও গেল, যে দেখে সবসময় খেয়াল রাখে যে এখানে কি ডাস্ট আছে কি না, এখানে আপনার কেউ সিগারেট খাচ্ছে কি না, কোনো ধোঁয়া আছে কি না, এই জাতীয়। ওয়েদারটা যদি চেঞ্জ হয় তবে সবসময় সতর্ক থাকে। এই যে একটা সাফারিংয়ের ভয় তাকে সবসময় তাড়া করতে থাকে। নর্মাল অ্যাক্টিভিটিস তার হ্যাম্পার হয়। এক 2 নম্বর কথা হলো সে ভাবে যে তার নাকের ভিতরে এখানে ব্লক হয়ে গেছে, ব্লকের কারণে তার বুকে জাম হয়ে যাচ্ছে। সে এই বিষয়গুলো যতটা না মেডিকেল রিলেটেড, অর্থাৎ আমরা কি বলি, একজন ডাক্তারের কাছে যখন আসে একজন পেশেন্ট, তখন সেটাকে 100% একটা সায়েন্টিফিক ওয়েতে বিচার করা হয় যে হ্যাঁ এই ডিজিজটা এই কারণে হতে পারে। কিন্তু পেশেন্ট যখন এটাকে নিয়ে কোনো ডিজিজ নিয়ে ভাবে, তখন সে কিন্তু একটা নিজস্ব একটা চিন্তা তৈরি করে যে আমার মনে হয় আমার এই বুকের এই ভারবোর্ডটা, আমার এখানে যে ঘাড়ের ব্যথাটা, এটা ঠান্ডার জন্য হচ্ছে। এভাবে পেশেন্ট কোনো একটা ডিজিজের সাথে একটা সমস্যার সাথে আরেকটা সময়কে লিঙ্ক আপ করে এবং সেটার পিছিয়ে কোনো লজিক্যাল কোনো রিজন নাই। এবং সে যেহেতু মেডিকেল সায়েন্স পড়ে না, তার ধারণা, যখন কোনো কিছু ধারণার উপর ডিপেন্ড করে সেটাকে আমরা বলবো থিওরাইজিং। পেশেন্টের নিজস্ব ধারণার উপর যখন কোনো কিছু ডিপেন্ড করে, তৈরি করে, বিশ্বাস স্থাপন করে, তখন আমরা বলবো এটাকে থিওরাইজিং। প্রথম যে রুব্রিকটা আমরা এখানে নেব সেটা হলো যে পেশেন্ট ধাপে ধাপে বলি, সে তার এনভায়রনমেন্টকে দায়ী করে। এনভায়রনমেন্ট মানে হলো তার সারাউন্ডিংয়ে যে ওয়েদার, পরিবেশ, যেটা ইচ্ছা অনিচ্ছাক তাকে সেটা ফেস করতেই হয় প্রতিদিন। এটা করতে গিয়ে সে নানান ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। এই জন্য এইটার জন্য সে কী হয়, কষ্ট ফিল করে। এই এনভায়রনমেন্ট তাকে ফেস করার পরে ফেস তো করতে পারে না, উল্টা সাফারিং সম্মুখীন হয়। এই জন্য এখানে আমরা ডিলিশন ইনজুরি বিং ইনজুর সারাউন্ডিং বাই হিজ, ডিলিশন ইনজুরি বিং ইনজুর সারাউন্ডিং বাই হিজ, এখানে 3টে মেডিসিন, নেজা, হায়োসিমাস এবং ল্যাকেসিস। তো এখানে যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় ল্যাকেসিস নিয়ে আলোচনা করব, পরে সময় পেলে আমরা ডিডি করব। তো ল্যাকেসিসের সবচেয়ে বড় কথা হলো যে ল্যাকেসিসের পেশেন্ট যখন কোনো বিষয় একদম ল্যাকেসিস ক্লিয়ার কাট পিকচার, ল্যাকেসিসের কোনো বিষয় আপনি অবশ্যই খেয়াল রাখবেন, আমরা অবশ্যই খেয়াল রাখবো যে ল্যাকেসিস যেমন হায়োস বা এই জাতীয় অনেক মেডিসিন আছে যেগুলোর পিকচার ক্লিয়ার না, হ্যাভাজেড পিকচার থাকে, সেখান থেকে আমাদেরকে এক্সাক্ট পিকচারটা বের করে নিতে হয়। ল্যাকেসিসের ক্ষেত্রে কিন্তু তা না, ল্যাকেসিসের পিকচার আপনার কাছে ক্লিয়ার থাকবে, আপনার কাছে একদম পুরো এক্সাক্ট সে যা চিন্তা করে, ভাবে এবং বলে, ইন ডিটেলস সে বলার চেষ্টা করে, যাতে ডাক্তারের কাছে তার সঠিক ইনফরমেশন যায়। এই জন্য সে যে এনভায়রনমেন্টকে দায়ী করে, তার আশপাশে যে পরিবেশ, সারাউন্ডিং, এটার জন্য সে অসুস্থ হচ্ছে। এই জন্য এই ধরনের এই জাতীয় সমস্যাগুলো যখন আসবে তখন আমরা এটাকে বলবো ডিলিশন ইনজুরি বিং ইনজুর সারাউন্ডিং বাই হিজ। মাত্র 3টা মেডিসিন। এরপরে যেটা সে বলল, সে তার রোগ নিয়ে একটা থিওরি বানিয়েছে। থিওরিটা এরকম, এই থিওরাইজিংয়ে অনেকগুলো মেডিসিন আছে, প্রত্যেকের থিওরাইজিং ভিন্ন ভিন্ন। আমরা কী করে গ্রোস রুব্রিক ধরে এই র্যাপাটাইজেশন করে মেডিসিন নির্বাচন করি, যাদের অনেকে মাইন্ড এই সেক্টরে যারা কাজ করেন তারা এভাবে করেন, এটা কিন্তু ঠিক না। প্রত্যেকটা রুব্রিকের ভিতরে যে মেডিসিনগুলো আছে এর প্রত্যেকটা রিজন আলাদা আলাদা আছে। এই জিনিসগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। যত আপনি এগুলো ক্লিয়ারিং হবে, যত আপনার কাছে ক্ল্যারিফাই হবে, তত আপনার প্র্যাকটিসের ক্ষেত্রে আপনার সফলতা হবে। আমি ক্লিয়ার করতেছি, আপনাদের ডিটেলস বলবো, কোনো চিন্তার কোনো কারণ নেই। ল্যাকেসিসের থিওরাইজিং হলো তার হেলথ নিয়ে থিওরাইজিং করে, অন্যরা কিন্তু তা না। হেলথ, যে ডাক্তার সাহেব আমার এই যে এখানে যে সমস্যাটা দেখেন, আমার ধারণা যে এটার কারণে হচ্ছে। সে ভাবতেছে তার বুকের ভারবোধ, বুকের জাম হয়ে যায়, এটা হলো তার ঠান্ডার জন্য হয়। হ্যাঁ, এটা হতেও পারে, নাও হতে পারে। পেশেন্ট নিজস্ব একটা, এটা তাকে কেউ কোনো মেডিকেল পার্সন বা কোনো ডাক্তার বা মেডিকেল নলেজেবল ডিগ্রিধারী কেউ তাকে এটা বলে না। সে নিজে একটা চিন্তা তৈরি করছে, এখান থেকে সে সেটাকে বলার চেষ্টা করতেছে। দিস ইজ দ্য থিওরাইজিং। ল্যাকেসিস সবসময় থিওরাইজ করে তার হেলথ নিয়ে, এটা খেয়াল রাখতে হবে। ল্যাকেসিস সবসময় থিওরাইজ করে তার হেলথ নিয়ে, এটা সবসময় আমাদের খেয়াল করতে হবে। 3 নম্বর পয়েন্ট, ল্যাকেসিস পেশেন্ট যখন অসুস্থ হয়
তখন মনে করেন যে একজন ঠান্ডা লাগলো, তার কাশি হইলো, বা কোনো কারণে তার টনসিলের সমস্যা দেখা দিল, ঠান্ডা পানি খেলে, আইসক্রিম খেলে তার ঠান্ডা প্রবলেম হয়, সেই ক্ষেত্রে ল্যাকিসিস সবসময় স্মরণ রাখতে হবে। ল্যাকিসিস যদি কোনো একবার কোনো একটা বিষয়, কোনো একটা বস্তু, কোনো একটা এনভায়রনমেন্ট তারা এফেক্ট হয় এবং এটা তার ক্ষতি করে, পারতপক্ষে 100% এটা মনে রাখতে হবে, ল্যাকিসিস পুনরায় সেই জিনিসটা আর গ্রহণ করবে না। এই জন্য ল্যাকিসিসের কেয়ারফুল এবং কশাস দুই জায়গার মধ্যে ল্যাকিসিস আছে। অর্থাৎ ল্যাকিসিস কোনোভাবে ওই জিনিস আর, যেমন বাচ্চার দাঁতে চকলেট খেলে দাঁতের ক্যারিজ হয়, এটা যদি একবার বাচ্চাকে বোঝানো হয় তাহলে বাচ্চাকে জীবনে কোনো দিন আপনি আর চকলেট খাওয়াতে পারবেন না। ফ্রিজের পানি খেলে তার টনসিল বাড়বে, জীবনে তাকে আর ফ্রিজের পানি খাওয়াতে পারবেন না। এটা হলো ল্যাকিসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। ল্যাকিসিস অলওয়েজ তার রোগের ব্যাপারে যে জিনিসগুলো ক্ষতির কারণ হয় সেই জিনিসগুলোর থেকে সে নিজেকে টোটালি দূরে রাখে। 3 নম্বর কথা হলো যে সে সবসময় একটা ভয়ের মধ্যে থাকে যে এই সমস্যা আমার, এই সমস্যার কারণে আমি কষ্ট পাবো, এই ভয় তার মধ্যে। এই জন্য ফেয়ার সাফারিংয়ের মধ্যে অনেক মেডিসিন পাবেন না আপনি, একমাত্র ল্যাকিসিসের মধ্যে পাবেন ফেয়ার সাফারিং। সে ঠান্ডা লাগলে তার সমস্যা হয়, দম নিতে পারে না, রাতে ঘুম ভেঙে যায়, দম বন্ধ হয়ে যায়। এই যে তার মধ্যে একটা অ্যাংসাস, রাত্রে ঘুমাতে গেলে তার সবসময় ভয় লাগে যে বুকের উপর একটা এই ছোটোখাটো কাপড় রাখে বা একটা চাদর রাখে যাতে ফ্যানের বাতাসে ঠান্ডা না লাগে। ঘুম ভাঙার পর এই উঠে আবার দেখে যে তার বুকে কোনো মানে কাপড়টা পড়ে গেল কিনা, ফ্যানের প্রয়োজনে ফ্যানটা একটু কমিয়ে দিবে। তারপরে ধরেন আপনার প্রয়োজনের সমস্যা হলে একটু গরম পানি খেলো। এই যে বিষয়গুলো, এগুলো তার একটা, এগুলো কেন করেছে, এত সতর্কতা কেন নেয়, এর পিছিয়ে কারণ হলো সাফারিং, ফেয়ার সাফারিং। অর্থাৎ সে জানে যদি একবার আমার ঠান্ডা লাগে অ্যান্টিবায়োটিকও এটা আমাকে থামাইতে পারবে না, দীর্ঘ সময় পর্যন্ত আমি এর জন্য সাফার করতে হবে এবং কষ্ট পেতে হবে। এই কষ্ট পাওয়ার থেকে সতর্কতা, প্রিভেন্ট করা ভালো। যেহেতু আমার সমস্যা আছে, এটা ভালো হচ্ছে না, এটা আমাকে ডিস্টার্ব করতেছে, যে কোনো এনভায়রনমেন্ট, যে কোনো পরিবেশ, যে কোনো সমস্যা, যে কোনো ওয়েদার, আমি বৃষ্টি, সামান্য একটু বৃষ্টি হলো, ঠান্ডা বাতাস রাখলো, আমার বুকে ঠান্ডা লেগে গেলো, আমি কষ্ট পেতে থাকবো। তাহলে কেন? এই জন্য বৃষ্টি চলছে, বৃষ্টির সময় আমি বাইরে যাবো না, বেশি রোদ হচ্ছে বাইরে যাবো না, ধুলাবালি যাচ্ছে সেখান থেকে আমি নিজেকে দূরে রাখবো। এই সাফারিংয়ের ভয়ে নিজেকে সে সতর্ক রাখে, কষাস এবং কেয়ারফুল হয়। এর পিছনে সবসময় থাকে তার একটা অ্যাংসাসনেস থাকে, তার ভিতরে একটা অ্যাংসাসনেস থাকে। হ্যাঁ, এই কারণটা হলো স্পিকুলেশন, একটা ধারণা তৈরি করে। সে তার ডিজিজ নিয়ে একটা ধারণা তৈরি করে যে এই হাইপোথেসিস, যেটাকে আমরা হাইপোথেসিস বলে, হাইপোথেসিস বলা যে এটা যদি এই নাকটা বন্ধ থাকার কারণে আমার এই সমস্যাটা হচ্ছে, এই নাকটা যখন আমার খোলা থাকে তখন আমার এই সমস্যাটা হয় না। এরকম বিভিন্ন ধরনের বিষয়গুলো তার কাছে আপনার শুনতে ভালো লাগবে। ল্যাকিসিসের হাইপোথেসিস বা স্পেকুলেশন শুনতে আপনার খুব ভালো লাগবে। তার বুকের সমস্যা হচ্ছে, নাকের সমস্যা, বুকে চাপ বোধ হচ্ছে। তা গত বছর এরকম শীতকালে একবারে অমুক জায়গায় গিয়েছিল, তারপর থেকে এগুলো একটা থিওরাইজিং। এভাবে তার অসুস্থতাকে নিয়ে, সে তার ডিজিজ নিয়ে, তার হেলথ নিয়ে খেয়াল রাখতে হবে। অসুস্থতা, ডিজিজ এবং হেলথ নিয়ে সে থিওরাইজিং করবে, অন্য বিষয় নিয়ে থিওরাইজিং করবে না। তাহলে সে এখন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে কেন এসেছে? এই জন্যই এসেছে যে সে চায় হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে পুরোপুরিভাবে আরোগ্য হয়, এবং এটা শুনে, এটা জেনে সে কিল ডিজার্ট, অর্থাৎ রুট থেকে পার্মানেন্টলি সে কিউর হতে চায়। ল্যাকিসিসের সবচেয়ে মজার একটা বিষয়, যেটা ল্যাকিসিস যখন আমাদের চেম্বারে আসে তখন সে খুব কেয়ারিং, লাভিং নেচারের বাহ্যিক প্রকাশ করবে, সুন্দরভাবে আপনার সাথে কথা বলবে, একটা হাসি ভাব, একটা ভিভাসিয়াস ভাব, একটা চেয়ারফুলনেস, এবং কষ্ট যতই থাকুক না কেন, একটা আপনি তার সাথে বা একজন ডাক্তার রুগীর সাথে কথা বলে মজা পাবে। সে মনে করবে যে না, আমি একজন জেন্টেলম্যান, একজন অসুস্থ মানুষ না, একজন ভালো মানুষের সাথে এবং এই কি বলে হাম্বেল পার্সনের সাথে আমি কথা বলতেছি। অ্যাফেকশনের একটা রুব্রিক আছে, অ্যাফেকশনেট নেচার থাকে আপনার ল্যাকিসিসের মধ্যে। এই অ্যাফেকশনের নেচারটা শুধু আপনার ডাক্তারের সাথে তার থাকে তা না, পরিবারের মধ্যে থাকে। ল্যাকিসিসের পেশেন্ট কেয়ারফুল অফ ফ্যামিলি, রিলেটিভ, সে পরিবারকে কেয়ার করে। কেন কেয়ার করে? এটা তার নেচার। আইপিআর, তার ছেলে, দেখবেন যে ল্যাকিসিস দেখা যাবে যে চিকিৎসা করতে আসছে, সাথে করে ছেলেকেও নিয়ে আসছে, ছেলেকেও দেখাবে যে ডাক্তার আমারও সমস্যা, আমার এই ছোটো বাচ্চাটা এও আমার এই সমস্যাগুলো, ওকে ওষুধ দেন। কিন্তু অনেক মেডিসিন আপনি পাবেন, আমি একটু পরে আলোচনা করব, যারা
তাদের পরিবারের লোকদেরকে প্রথমে চিকিৎসা আনবে না, প্রথমে বলবে যে ডাক্তার সাহেব আমি যদি উপকার পাই তাহলে আমি আমার ছেলেকে দেখো, আমার ছেলেরও সমস্যা আছে, আবার আমার মেয়েটার একটু প্রবলেম আছে, আমার ওয়াইফের একটু প্রবলেম, পরে দেখাবো, আগে আমি একটু বলে। এটা কী করে? আপনাকে ইনসাইট করতেছে। ল্যাকেসিস কিন্তু সেটা করে না। ল্যাকেসিস অলওয়েজ তার পরিবারকে সে কেয়ার করে, পরিবারের প্রতি যত্নশীল। এই জন্য যখনই সে চিকিৎসার জন্য আসে সাথে করে ডাক্তারের কাছে তার যদি তার পরিবারে কোনো সমস্যা থাকে, কোনো পার্সোনাল সমস্যা, সে সাথে করে নিয়ে আসে। উপকার কতটুকু হলো না হলো এটা নিয়ে ল্যাকেসিসের কোনো মাথা ব্যথা নাই। সে মনে করে ঠিক আছে ডাক্তার ওষুধ দিচ্ছে, অবশ্যই সে এত মার প্যাচের মধ্যে ল্যাকেসিস কখনো যায় না। এটা কে যায়? হায়র যায়। হায়র যখন আপনার কাছে চিকিৎসার জন্য আসবে তখন তার মধ্যে একটা ফেয়ার অফ বিট্রেড থাকবে যে ডাক্তার তো ওষুধ দিচ্ছে, ওষুধ খেয়ে আবার কোনো ক্ষতি হবে না। এই জন্য মাঝে মাঝে কিন্তু দু একবার আপনাকে জিজ্ঞাসা করবে ডাক্তার হোমিওপ্যাথিতে শুনেছি কোনো রিয়াকশন নেই, আপনার ওষুধে আপনাদের ওষুধে ইনডাইরেক্ট আপনাকে কোশ্চেন করবে। হায়রের সবচেয়ে বড় মজার একটা বিষয়, আপনি যদি ধারাবাহিকভাবে আমার লেকচারগুলো না শুনে তাহলে বুঝবেন না। আমি অনেক জায়গায় অনেক ধরনের বিষয় আলোচনা করে আসি। অনেকে দেখা যাচ্ছে ফাঁক দিয়ে শুনে, আজকেরটা শুনলো না, দুদিন পরেরটা শুনলো, তাহলে কিন্তু বোঝা যাবে না। তো হায়োসের মধ্যে অলওয়েজ একটা মিসট্রাস্ট এবং ডাউট টেন্ডেন্সি থাকে, সেটা ডাইরেক্ট সে বলবে না, ইনডাইরেক্টলি সে বলার চেষ্টা করবে। ল্যাকেসিস সবসময় তার পরিবারের প্রতি যত্নশীল থাকে, ডাক্তারের প্রতি যত্নশীল থাকে, একটা অ্যাফেকশনেট নেচার, একটা লাভিং কেয়ারিং নেচার সব জায়গায় সেই রিপ্রেজেন্ট করার জন্য চেষ্টা করবে। সে তার বাচ্চাকে, আমি যে কিছুক্ষণ আগে বলে, বাচ্চাকেও সাথে করে নিয়ে আসবে চিকিৎসার জন্য, যেহেতু সে ঠান্ডা সমস্যা ভুগতেছে। কিন্তু হায়োস এত সহজে অন্যকে বিশ্বাস করে না, দীর্ঘ সময় এক ডাক্তারের কাছে থাকবে না উপকার না পেলে। হায়োসকে যদি আপনি দেখা যাবে যে দুই একবার উপকার না হয় তাহলে কিন্তু সে ট্রাস্ট করবে না আপনার কাছে। সে মনে করবে যে না, এই ডাক্তারের ওষুধকে আমার কোনো লাভ হবে না, তাহলে ছেড়ে দাও, অন্য কোনো। ল্যাকেসিস কিন্তু যদি আপনি ম্যাগনেট হয়ে যায় আপনার দ্বারা, উপকার না হলেও সে দীর্ঘ সময় আপনার কাছে থেকে যাবে এবং ওই রকম মায়ের কাছে চিন্তা করবেন যে মিসট্রাস্ট করবে বা আপনাকে ডাউট করবে, এরকম কিন্তু ল্যাকেসিস করবে। হায়োস কিন্তু করবে। হায়োস মনে করে যে না, ডাক্তার আমার সাথে বাণিজ্য করতেছে, আমার সাথে বিজনেস করতেছে, আমার সাথে গেম খেলতেছে, এই জন্য ডাক্তারকে ছেড়ে দাও। হায়োস বলবে আমি যদি উপকার পাই তাহলে আমি আমার ছেলেকে নিয়ে আসবো। এখানে ইনসাইটিং আদার। ল্যাকেসিসের মধ্যে কষাস থাকবে, একটা কষাস ভাবনা, একই দিন তার ছেলেকে নিয়ে আসবে চিকিৎসার জন্য। এই বিষয়ে তার কোনো চিন্তা নাই যে আমি একটু উপকার পাই তারপর ছেলে, না ঠিক আছে ডাক্তারের কাছে যাচ্ছি, সাথে ছেলেকেও নিয়ে, ছেলের সমস্যা ছেলেকে ওষুধ দিলাম, মেয়ের সমস্যা মেয়েকে নিয়ে গেলাম, মেয়ে ওষুধ খেলো। আর হায়োস কী করবে? ওয়েটিং ফর রেজাল্ট, তারপরে তার ছেলেকে নিয়ে আসবে বা তার পরিবারের অন্য কোনো মেম্বারকে আপনাকে বলবে আমি যদি উপকার পাই আমি তাহলে একে নিয়ে আসবো, দেখবে যে আপনার ওষুধ খেয়ে তার রেজাল্ট আসতেছি না, তাহলে সে অন্যকে সেখানে এন্ট্রি করার জন্য চেষ্টা করবে। ঠিক আছে, ল্যাকেসিসের মধ্যে থিওরাইজ থাকে, কিসের থিওরাইজ থাকে? হেলথ, তার হেলথ নিয়ে ফিগার থাকে, তার স্বাস্থ্য, তার ডিজিজ, এইসব বিষয় নিয়ে সে থিওরাইজিং করে। সে বলবে যে এটার সাথে এটা, এটার সাথে এটা, শুনতে খুব ভালো লাগবে। এবং এর পিছিয়ে কারণ হলো ফেয়ার অফ সাফারিং, যেটা এই দুটোর একটাও হায়োসের মধ্যে নেই। এখন এরপরে আসি আমরা সালফার। সালফার সবচেয়ে বড় থিওরাইজিং মেডিসিন, বাট সালফার কিন্তু হেলথ নিয়ে কখনোই থিওরাইজিং করে না। কী নিয়ে করে সেটা আলোচনা করছি। সালফার সবসময় আমাদের ম্যাথমেটিক্যাল মধ্যে যত মেডিসিন আছে সবচেয়ে বড়, ওয়েলথের মধ্যে অনেক মেডিসিন আছে, তার মধ্যে সালফার সবচেয়ে বড় ওয়েলথ মেডিসিন। সে তার ভিতরে এত বেশি ওয়েল থাকে যে তার 11th আওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত সে তার ওয়েলকে ছাড়ে না। এবং ডিজিজের গ্রেভিয়ার্ড স্টেট, অর্থাৎ একটা খারাপ কন্ডিশনে গিয়েও সালফার তার ওয়েলকে ছাড়ে না। তো এত ওয়েল থাকার পর কখন সে ডাক্তারের কাছে আসে? ডিরেকশন ওয়ান্স ইউ উইল কাম টু, যখন দেখে যে তার ওয়েল শেষ হয়ে যাচ্ছে, এই অবস্থায় সেই চিকিৎসকেরা আসে এবং ওষুধ নিতে আসে। তবে সে তার নিজের অসুস্থতার ব্যাপারে, রোগের ব্যাপারে কোনো প্রকার ওরিডনেস প্রকাশ করবে না। সেখানে ডাক্তার শরীরটা মনে হয় আগের থেকে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, এখন মনে করলাম আপনার কাছে একবার আসি দেখাই। কিন্তু একবার দেখেন এইটা এতটুকু বলার পর সে তার ওয়েলথের কথা বলা শুরু করবে। ওয়েলথ মানে কি? সে বলবে যে ডাক্তার আমি তো আমার জীবনে কোনো দিন ওষুধ খাইনি, একটা প্যারাসিটামল খেতে হয় না, দিস ইজ ওয়েলথ। দেখেন আমার দাদা অমুক ছিল, আমার বাবা অমুক ছিল, দেখেন আমি অনেক কিছু করেছি, এলাকায় অনেক কিছু করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, তারপর আমার ছেলেগুলোকে আমি কখনোই আমি কষ্ট করেছি, কিন্তু আমার ছেলে মেয়েদেরকে আমি কখনো কষ্ট, এই সব জায়গায় তার ওয়েলথ সে দেখাতে থাকবে, চেষ্টা করবে। এবং দেখেন আমি এই নাইট কলেজে পড়েছি, দিনের বেলা চাকরি করেছি, এটাও তার ওয়েলথ। ঠিক আছে, তো ডিজিজ নিয়ে, ডিজিজের জন্য আপনার কাছে আসবে, সেটার আলোচনা থাকবে খুব কম সালফারে।
বেশিরভাগ থাকবে তার অন্য অন্য ওয়েলথ পকার, অথচ সে এখন অসুস্থতার মধ্যে আছে। এর সাথে যেটা সে বলবে তার অ্যাংজাইটি চিলড্রেন, সে তার অ্যাংসাস শরীরের ব্যাপারে দেখাবে না, অ্যাংসাস দেখাবে তার চিলড্রেনের ব্যাপারে। কশাস এবং কেয়ারফুল তার চিলড্রেনকে নিয়ে, শরীরকে নিয়ে কশাস আর কেয়ারফুল না। সে ফিব্রিলাস স্টেটে কিন্তু সালফার আছে। সালফার যে থিওরাইজিং যেটা করে সেটা ফিলোসফিক্যাল থিওরাইজিং করে অনেক ধরনের বিষয়। দেখবেন যে সালফার এমন সব বিষয় আপনার সাথে করবে, একটা সাধারণ রিক্সাওয়ালা এমন থিওরাইজিং কথাবার্তা বলবে, ফিলোসফিক্যাল থিওরাইজিং। দেখেন একটা দুনিয়া কয়দিনের, আজ আসি তো কাল নেই, আরে আশ্চর্য করবে, এটা তো কোনো বিষয় না। কিন্তু সে একটা কী বললো, এই ধরনের একটা ফিলোসফিক্যাল থট করলো, আপনি শুনলেন মারি বাপরে বাপ। দেখো সে লেখাপড়া জানে না, রিক্সা চালায়, কিন্তু থিওরাইজিং করে ফিলোসফিক্যাল থটের দিকে চলে গেছে এবং তার বিজনেস নিয়ে সে ফিলোসফিক্যাল এবং থিওরাইজিং করবে, যেটা লেগেছিস তার হেলথ নিয়ে করবে। এরপরে আসেন আর্সেনিক হেলথ নিয়ে সবচেয়ে বেশি অ্যাংসাস থাকবে এবং রেস্টলেসনেস থাকবে। যদি তার শরীরে কোনো অসুস্থতা আসে, এটাকে দূর করার জন্য উঠে পড়ে লেগে যাবে এবং অস্থির হয়ে যাবে। ডাক্তারকে অস্থির করবে, পরিবারের লোকদেরকে অস্থির করবে, সারাউন্ডিংয়ে যাদেরকে সে অস্থির করতে পারে, যাদের উপরে সে প্রভাব বিস্তার করতে পারে, সবাইকে সে তাং করবে। অর্থাৎ তার এই অসুস্থতা, তার কষ্ট ভালো না পর্যন্ত। ডাক্তারের কাছে প্রাইমারি স্টেজে সে খুব গুড প্রেজেন্টেশন দিবে, কিন্তু যখন ডাক্তারের সাথে তার সম্পর্ক ভালো হয়ে যাবে তখন ডাক্তারকে সে তাং করা শুরু করবে আর্সেনিক। এবং রাতেবেলা দিনের বেলা যখনই সে পরিবারের লোকদের পাবে সবাইকে সে ডিস্টার্বিং করবে। অর্থাৎ অন্যরা তার এই রেস্টলেসনেস অ্যাংসাসের কারণে অন্যরা ডিস্টার্বিং ফিল করা শুরু করবে, অন্যরা অস্থির হয়ে যাবে। তবে আর্সেনিকের মধ্যে ফেয়ার সাফারিংয়ের কোনো ভয় নাই, তবে সে তাড়াতাড়ি চায় ডাক্তার আমাকে তাড়াতাড়ি ভালো করে দেন। আমি আর এটাকে ডাক্তারকে প্রচণ্ডভাবে ইনসিস্ট করবে পার্মানেন্ট এবং কমপ্লিট কিউরের জন্য, দ্রুত পার্মানেন্ট এবং কমপ্লিট কিউরের জন্য আর্সেনিক ডাক্তারকে তাং করবে। এরপরে আমরা আসি অ্যাস্টামোনিয়াম। ছোটো ছোটো আকারে বলতেছি। অ্যাস্টামোনিয়াম সবচেয়ে আমাদের ম্যাথামেটিকের মধ্যে ফাইটেন মেডিসিন। এই জন্য সে অলওয়েজ কাউকে না কাউকে ক্লিং করবে। যেহেতু ডাক্তারের কাছে আছে, এখন ডাক্তারকে ক্লিং করবে। ক্লিঙ্গিং পার্সন আর ফার্নিচার সবসময় সে লাইট চায়। এইটা এই রোগ, সে ভাবে যে রোগ মানে অ্যাস্টামোনিয়ামের কাছে রোগ মানে ডার্কনেস। এই জন্য লাইটের সন্ধানে যাবে। এই জন্য ডাক্তারকে বারবার সে কোশ্চেন করবে, রোগ সম্বন্ধে জানতে চাবে। তার এই একটা সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে চলে আসবে অ্যাস্টামোনিয়াম আতঙ্কিত হবে তার ডিজিজ নিয়ে। এই জন্য ডাক্তারকে সাথে সে লেগে যাবে, ডাক্তারের কাছে পুরোপুরি সারেন্ডার করবে, ডাক্তারের কাছে লেগে থাকবে এবং বিভিন্ন ধরনের কোশ্চেন করবে। লাইট ডিজার টু কিউরের ব্যাপারে, রোগের ব্যাপারে, আরোগ্যের ব্যাপারে। এই যে সে কিউরিয়াস থাকবে না, সে লাইট থাকবে কিভাবে এই অবস্থা থেকে, এই ওরিড কন্ডিশন থেকে সে বেরিয়ে আসতে পারে। যত তাড়াতাড়ি তাকে বের করে দিয়ে আসতে পারে সে তাড়াতাড়ি শান্তি পাবে। এবং তার ডিজিজ ডায়াগনোসিস এখানেও সে লাইট চায়। সব খারাপ কোনো রোগ না তো, এর থেকে অন্য কোনো রোগের দিকে হবে না তো, আপনার না কোনো সমস্যা নেই, সে লাইট পেয়ে গেল। অর্থাৎ অ্যাস্টামোনিয়ামের ডিজিজ হলো তার জন্য আতঙ্কের একটা কারণ। এই জন্য সে ডাক্তারের সাথে সবসময় লেগে থাকবে এবং পোলাইটলি মাইন্ডলি প্রয়োজনে সে ডাক্তারকে ফোন করবে, ডাক্তার সাহেব এখন তো আমার শরীরটা ওষুধটা খাওয়ার পর যেন কেমন যেন মাথাটা যেন কেমন যেন লাগতেছে, বুকটা সাথে সাথে আপনি করে, আর এই প্রবলেমের জন্য আবার ডাক্তারকে ফোন করার দরকার আছে। অর্থাৎ সে সবসময় ডাক্তারের টাচে থাকতে চায় এবং প্রয়োজনে আপনার কাছে যে ওষুধ আছে তাও একবার দেখা করে গেল, ডাক্তার ভালো আছেন তো, হ্যাঁ ভালো আছেন, এটাই তার লাইফ। খুব মজা, খুব ভালোভাবে আপনি এই মাইনরলি বুঝে দেখবেন যে এই লোকগুলা প্রয়োজন অপ্রয়োজনে আপনাকে ডিস্টার্ব করবে না আর্সেনিকের মতো, তবে আপনার সাথে একটা লিঙ্ক রাখতে চায়, একটা সুতা ধরে রাখতে চায় যাতে সে তার লাইটটা পায়। আপনি এটা বললেন যে হ্যাঁ ভালো আছেন তো, আরে চিন্তার কোনো কারণে ওষুধটা খেতে থাকেন, আপনার তো রোগ অর্ধেক ভালো হয়ে গেছে, সে লাইট পেয়ে গেল। ঠিক আছে, এই হলো মোটামুটি অ্যাস্টামোনিয়াম। ক্যালকেরিয়া এরপরে ক্যালকেরিয়া প্রচণ্ডভাবে তার হেলথ নিয়ে অ্যাংসাস থাকে, ছোটো ছোটো সমস্যা। পিক অফ নিডেল, স্টার্ট পিক অফ নিডেল, অর্থাৎ সামান্য কোনো সমস্যা যদি তার শরীরের মধ্যে কম বেশি হয়, হ্যাঁ অর্থাৎ দেখা গেলো যে 2-1 হাঁচি হয়ে গেলো, সে আতঙ্কিত হয়ে যাবে। যে কোনো ছোটো সমস্যা তার কাছে হরিবল। এই জন্য সে প্রচণ্ডভাবে অ্যাংসাস হয়ে যায় তার হেলথ নিয়ে, এবং এই অ্যাংসাসনেসটা তাকে হাইপোকন্ড্রিয়াসের দিকে নিয়ে যায়, এক্সেসিভ ওরিডনেসের দিকে নিয়ে যায়। তখন সে কী করে, খোঁজখবর নেয়, ইন্টারনেট ঘাটে,
মেডিকেল বই পড়ে, অমুককে জিজ্ঞেস করে এটার থেকে কি খারাপ কিছু হতে পারে না, তো এটার থেকে কি হবে। হ্যাঁ, রোগ সম্বন্ধে তার অনেক 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 আপনার গভীরে যেতে চায়। সমস্যা সামান্য, কিন্তু তার ওরিডনেস অনেক বড়। এবং অন্যরা যে যা বলে সেটার উপর তার বিশ্বাস চলে আসে। ক্যালকেরিয়া মধ্যে থিওরাইজিং নাই, এবং স্বাস্থ্য নিয়ে তার কোনো থিওরাইজিং সে তৈরি করে না, যে সে মনে করে না যে নাকের পলিপাসের জন্য তার বুকে চাপ বোধ হচ্ছে, শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, এরকম কিন্তু সে চিন্তাভাবনা করে না। সে তার যে প্রেজেন্ট কন্ডিশন এটার থেকে মুক্তি পাওয়ার জন্য সে নানান ধরনের পলিসি বের করা শুরু করে। বারবার সে স্টামিনিয়াম যেমন একজনের কাছে সে নিজেকে পুরোপুরি সারেন্ডার করে, ক্যালকেরিয়া প্রয়োজনে সে অন্য কিছু যাবে, আবার নিজের ইচ্ছায় টেস্ট করবে, প্রয়োজনে একাধিকবার টেস্ট করবে, ডাক্তার না বললেও টেস্ট করবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার এই ওরিডনেসটা তার মন থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত সে শান্তি পাবে না। কোনো না কোনোভাবে নিজেকে সে তার উপরে এই চিন্তা তাকে তাং করবে, আর সে দৌড়াতে থাকবে, অস্থির হতে থাকবে, এখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে। এর পাশাপাশি আরেকটা মেডিসিন, সেটা হলো ফসফরাস। ল্যাকিসিস দুজনেই কিউরিয়াস। ল্যাকিসিসের কিউরিয়াস হলো তার হেলথ নিয়ে, আর ফসফরাসের কিউরিয়াস হলো ফিজিশিয়ানের নলেজ নিয়ে। অর্থাৎ যে ফিজিশিয়ান তার চিকিৎসা করছে সে তার এই রোগটা আরোগ্য করতে পারবে কি না, এই ব্যাপারে সে খোঁজখবর নেয়। এটা হলো ফসফরাসের মেন। আর ল্যাকিসিস কখনোই ডাক্তারের ট্যালেন্ট নিয়ে মাথা ঘামায় না। ফসফরাস ডাক্তারের ইন্টেলিজেন্সি, ট্যালেন্টেড, কতটুকু ট্যালেন্ট ডাক্তার সেটা জানার জন্য সে চেষ্টা করে, এবং এই জন্য সে মনে করে যে একজন ভালো ইন্টেলিজেন্ট ডাক্তারের কাছে সে নিজেকে সমর্পণ করছে, তার মাধ্যমে তার রোগ ভালো করা সম্ভব। এই জন্য ফসফরাসের মধ্যে কোনো থিওরাইজিং নাই, কেয়ার এবং কষাস নাই। ল্যাকিসিসের চিন্তার চেতনা খুব পরিষ্কার, এই জন্য ক্ল্যারিটি অফ মাইন্ড এই রুব্রিকের মধ্যে আপনি ল্যাকিসিসকে পাবেন। সে মনে করে যে আমার এখন শরীরটা ভালো লাগতেছে না, তাহলে আমার রেস্ট করি, তাহলে আমার শরীর ঠিক হয়ে যাবে। এরকম এত ক্ল্যারিটি কিন্তু ফসফরাসের মধ্যে নাই। ল্যাকিসিস যদি কোনো সমস্যা তার শরীরে দেখা দেয়, হয়তো দেখা গেলো একটু ঠান্ডা সর্দি লাগতেছে, সে কী করবে, ঘরের মধ্যে মধু, কালো জিরা তেল এগুলো দিয়ে খেয়ে ফেললো, একটু হলুদ দুধ দিয়ে খেয়ে ফেললো। অর্থাৎ হোম রেমেডি তার ঘরের মধ্যে থাকবে, এবং সে ভালো জানে, এবং এগুলো নেওয়ার জন্য সে খুব মানে চেষ্টা করে, এবং এগুলোর মাধ্যমে সে তার রোগ প্রতিরোধ করার জন্য ল্যাকিসিস চেষ্টা করে। হ্যাঁ, খাবারের ব্যাপারে সে সবসময় সতর্ক থাকে। সে একটা থিওরাইজিং চিন্তাভাবনা সবসময় করে, এবং যে তার এই রোগটার পিছিয়ে এই কারণ, এই রোগটার পিছিয়ে এই কারণ, এই সমস্যাটার পিছিয়ে এই কারণ, এবং রোগের কারণ সম্বন্ধে সে থিওরাইজিং করে। তার রোগটা ওই সময় ওই কারণ ওই অবস্থার থেকে হয়েছে, এটা হতে হবে। ওইখানে তো অনেক লোকে গিয়েছে, সবাই তো আর ঠান্ডা লাগেনি, তো নিঃসন্দেহে ওই এনভায়রনমেন্ট এটার জন্য দায়ী না, কিন্তু সে একটা কারণ দাঁড় করাবে, এবং এটাকে সে বলা হয় আমরা থিওরাইজিং। তাইলে আমরা মোটামুটি ল্যাকিসিসের সাথে কয়েকটা মেডিসিনের ডিডি দেখলাম। ওই ডিডিগুলো আপনি না জানলেও ল্যাকিসিস সম্বন্ধে এই যে আমরা এনভায়রনমেন্টাল প্রবলেমে আমাদের ল্যাকিসিস কীভাবে আমাদেরকে হেল্প করতে পারবে রোগীদের ক্ষেত্রে, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা অন্য প্রসঙ্গে চলে যাব। আজকের এখন আলোচনার বিষয় হলো, আমাদের হাতে অল্প সময় আছে, আলোচনার প্রসঙ্গ হলো খুব ইন্টারেস্টিং আলোচনা। আপনারা সকলে এই ধরনের কেস ফেস করে। এই কেসটা মেডিসিনটা হলো ক্যালাডিয়াম নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্যালাডিয়াম সেবি অনেকে এটা ইউজ করেন, কীভাবে ইউজ করবেন সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা যেভাবে ইউজ করেন সব ঠিকঠাক আছে, তার সাথে একটু আপগ্রেড করতে পারলেই কাজ হয়ে যাবে। অনেকে আমাদের এই আলোচনা শুনে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। নিয়মিত অনেকে আমাকে ফোন করে যে স্যার আপনার আলোচনা শুনে আমরা অনেক উপকৃত হচ্ছি, আমাদের প্র্যাকটিসের চেঞ্জ আসতেছে, আমরা আগের থেকে আমাদের চিন্তা চেতনা পরিবর্তন আসছে। আমি আপনাদেরকে ওয়েলকাম করি, আপনারা শুনবেন এবং নিয়মিত শুনবেন। যত বেশি শুনবেন ততই আপনাদের নলেজ আপগ্রেড হবে এবং প্র্যাকটিসের ক্ষেত্রে কাজে লাগাতে পারবে। সবচেয়ে বড় কথা হলো যে থিওরিক্যাল নলেজ যা আমাদের আছে আরও নেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে যদি আপনি প্র্যাকটিক্যালি আপনার চেম্বার, আপনার ক্লিনিকে, আপনার সারাউন্ডিংয়ে কাজে লাগাতে না পারেন, তাহলে সেটা মোটামুটি এই সফলতা বলা যাবে না, এটা ব্যর্থতাই বলতে হবে যে এই নলেজটা আমার পিওর নলেজ না। নলেজকে কীভাবে ইউজ করতে হবে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়।
নলেজকে কীভাবে ইউজ করতে হবে এটা গুরুত্বপূর্ণ। সেই জন্যই আমরা কখনোই থিওরিক্যাল আলোচনায় কখনোই আমরা যাই নাই এবং যাওয়ার চিন্তাও করি না, কারণ সবটাই আমরা চেষ্টা করি যে প্র্যাকটিক্যাল আলোচনা করার জন্য, যেটা আমরা ডে টু ডে লাইফে প্র্যাকটিস আমাদের কাজে লাগবে এবং আমাদের টিচারদের কাছ থেকে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে আমরা যা শিখেছি থিওরিক্যাল নলেজটাকে প্র্যাকটিক্যালি ইউজ করি, সেটা আপনারা আপনাদের প্র্যাকটিসে কাজে লাগাবেন, লাগিয়ে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন। কেননা প্রত্যেকটা পেশেন্ট আপনার কাছে একটা এক্সপিরিয়েন্স এবং পেশেন্ট আপনার সবচেয়ে গুরু টিচার। পেশেন্ট আপনাকে শেখাবে, কেননা আপনি যা জানেন ওইভাবে আমি যা শিখালাম ওইভাবে পেশেন্ট আপনার কাছে আসবে না, কিন্তু থিম ওটা ধরে আসবে, কোর ফিলিং ওটা ধরে আসতে হবে। পেশেন্ট নিজের ভাষায় সে কথা বলবে, সে কোনো টিচিং দিয়ে নিয়ে আসে না আপনার ডাক্তারের কাছে তার সমস্যা এক্সপ্রেস করার জন্য, সে তার নিজের ভাষায় নিজের ল্যাঙ্গুয়েজে বলবে। এই ল্যাঙ্গুয়েজটাকে যিনি যত বেশি এই আমাদের এই জানা জ্ঞানের ভিতরে কনভার্ট করতে পারবেন, তিনি তত ভালো ডাক্তার এবং তার সফলতা তত বেশি। আর সবচেয়ে বড় কথা হলো এটি হলো আর্ট। এই আর্ট যে যত বেশি আয়ত্ত করতে পারবে তিনি অবশ্যই মানব কল্যাণের জন্য তত বেশি কাজ করতে পারবে। এটাকে বলতে মানব কল্যাণ, হ্যাঁ, টাকা ইনকাম না, মানব কল্যাণ। যাই হোক, আমরা শুরু করি। আজকে যারা আমাদের সাথে আছে সর্বশেষ আলোচনা আজকে করে আমরা শেষ করে দেব। রুগী সেক্সের সমস্যা নিয়ে আসেন, এটা সাধারণত বলি, আপনারা সবাই ডাক্তার শুনবেন। তার বয়স এখন 33 বছর। সে নিজেকে ইম্পর্টেন্ট ভাবে, মানে ইম্পর্টেন্সই তার সমস্যা, সব কিছুতেই তার যে শক্তি সামর্থ্যের সেটার ক্ষেত্রে সে ইম্পর্টেন্ট। এই যে সবচেয়ে বড় কথা হলো ক্যালাডিয়ামের যে সমস্যাটা হয়, আপনারা জানেন এটা এই মেডিসিনটা এখানে ইউজ হয়। শক্তি আছে, তার ইম্পর্টেন্ট শব্দের অর্থ হলো শক্তি আছে, রেজাল্ট দেওয়ার ক্ষমতা, অর্থাৎ ফ্রুটফুল রেজাল্ট দিতে পারে না, ফ্রুটফুল রেজাল্ট দিতে পারে না। স্ট্রং পারসন না, সে নিজেকে স্ট্রং পারসন ভাবে না। সব কিছু ঠিকঠাকভাবে চলছে তবু পারি না, সব কিছু তার ফেভারে তবু সে সেক্স করতে পারে না, রেজাল্ট নাই। সেফ এনভায়রনমেন্ট, আমি এটা একটু আলোচনা করবো আপনাদের সাথে। সেফ এনভায়রনমেন্টটা তার ফেভারে, তবু সেক্সুয়াল অ্যাক্টিভিটিস তার ডাউন। এই জন্য রুগী ভাবে তার উইকনেস আছে, তার দুর্বলতা আছে। স্ট্রং সেক্স ডিজায়ার থাকার পরও সেক্স করতে পারে না। এটা ছোট্ট করে একটা ঘটনা বলি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। একজন পেশেন্ট আসছে, আজকাল তো জানি না, আমরা অনেক বেশি বয়সে বিয়ে শাদী করে ছেলেরা আজকাল, যারা শহরে জব করে, বিভিন্ন পেশাগত কারণ, নানান কারণ, এডুকেশন, কেরিয়ার, তো সবারই দেখা যাবে যে হয়তো তারা আনঅফিসিয়াল বিয়ে করে রাখে। অনেকে যেগুলো আলোচনা করতে আমার একটু আমি হেজিটেশন ফিল করি, কিন্তু মেডিসিনটার জন্য আলোচনা করতে হচ্ছে, আমার ভালো লাগে না এগুলো আলোচনা করতে। তো অনেক সময় দেখা যাবে যে গার্লফ্রেন্ড থাকে, তার সাথে ফিজিক্যাল রিলেশন বিয়ের আগেই তৈরি হয়। তো দেখা যায় যে কোনো কারণে সে হয়তো দেখা গেলো যে ফিজিক্যাল কন্ট্যাক্ট করতে গিয়ে উইক ফিল করে, তখনই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে দৌড়াই চলে আসে। তো তাকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি কোনো ভয় কাজ করে আপনার ভিতরে? না ডাক্তার সাহেব, কোনো ভয় নেই। আমি সাধারণত আমরা দেখি যে যারা আউটসাইডে যায় তাদের মধ্যে একটা ফেয়ার কাজ করে, যে না জানি কোথায় কোনো সমস্যা হয় কিনা, কেউ দেখে ফেলে কিনা, বা কোথাও কোনো প্রবলেম আছে কিনা। এই ভয়ের কারণে অনেক সময় সে সেক্সুয়ালি আনফিট হয়ে যায়। ক্যালাডিয়ামের সাথে অন্য মেডিসিনের ডিডিটা কেমন হবে এটা আপনি খেয়াল রাখবেন। আস্তে আস্তে বলি, আমি তো লম্বা সময় ধরে বগর করতেছি, আপনারা শুনতেছেন। ক্যালাডিয়ামের সমস্যাটা হলো এনভায়রনমেন্ট তার ফেভারে, পারফরমেন্স নাই। এক লাইনে আমি চেষ্টা করি প্রত্যেকটা মেডিসিনের লাইন ধরে ধরে আপনাদেরকে মনে রাখার জন্য। এনভায়রনমেন্ট ফেভারে বাট পারফরমেন্স নেই, এটা ক্যালাডিয়ামের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তার মধ্যে কোনো হয়তো এনভায়রনমেন্ট ঠিক আছে,
গার্লফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট আছে ঠিকই, কন্ট্যাক্ট হচ্ছে ঠিক, কিন্তু সেখানে এমন কোনো এনভায়রনমেন্ট নাই যে ডিসফেভার টোটাল ফেভার, তার ওখানে কোনো ভয়ের মতো কোনো কারণে নিজের বাসা নিজের আর কেউ দেখারও সুযোগ নেই, পরিবেশ সব ঠিকঠাক আছে, তারপরে সে পারফরমেন্স করতে পারে। এটা হলো ক্যালাডিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। যখনই আমরা ক্যালাডিয়াম কাউকে ইউজ করব এই ক্ষেত্রে, সেখানে কিন্তু আমরা এটা ইউজ করবো। সাধারণত আমরা ফিজিক্যাল লেভেলে কী দেখি যে ক্যালাডিয়ামের পেশেন্ট রাস্তায় দাঁড়িয়ে মেয়েদেরকে দেখে আর এরপরে সে মাস্টারবেশন করে। পরিবেশ একটা তৈরি করা পরিবেশ, অর্থাৎ ওয়াইফের সাথে সেক্স করছে, ফিজিক্যাল রিলেশন হচ্ছে, সেখানে তো ফেয়ার বা কোনো রকমের সেন্টিমেন্টাল কিছুই থাকার কথা না, কিন্তু সেখানেও সে পারফরমেন্স করতে পারে না। কারণ হলো এই একটাই, সে নিজেকে ইম্পর্টেন্ট ভাবে, সে উইক ফিল করে, এনভায়রনমেন্ট তার ফেভারে, তবু সে পারফরমেন্স করতে পারে। সব কিছু আমার অনুকূলে। এখন আপনি বলেন, শুক্রিয়া, এখন আপনি বলেন আমরা কি একটা মেডিসিনকে এত লিমিটেড জায়গায় আমরা ধরে রাখবো? সমস্যা তো ওই জায়গায়, আমরা বেশিরভাগ ম্যাথমেটিক্যাল ভাষা আমরা বুঝতে পারি না, যার কারণে আমরা লিমিটেড জায়গায় একটা মেডিসিনকে ইউজ করি। এটা হচ্ছে আনলিমিটেড ইউজের জায়গা। এই যে কথাটা আমি বললাম, কেন বললাম, এই ক্যালাডিয়ামের এই বিষয়টা আপনারা সবাই জানেন, কিন্তু হয়তো এনভায়রনমেন্ট আপনার ফেভারে এই জিনিসটা অনেকে জানা নেই, এটা আমি আপনাদের অ্যাড করব। কিন্তু আর কোথায় কোথায় ক্যালাডিয়ামকে ইউজ করবেন আপনি? শুধু সেক্স রিলেটেড জায়গায় ইউজ করবেন না। সে বিজনেস করতে গেছে, বিজনেস ব্যবসা তার জন্য, ব্যবসা করার জন্য সব তার অনুকূলে, টাকা পেয়েছে, লিকুইড মানি পেয়েছে, এনভায়রনমেন্ট, তারপরে সে ব্যবসা সফল হতে পারে না। যা কিছু তার জন্য প্রয়োজন সব কিছু তার ফ্যামিলি বা তার বন্ধুবান্ধব বা তার এনভায়রনমেন্ট তাকে ফেভার করেছে, তবু সে বিজনেস করতে পারে। এই যে জায়গাটা, ওই জায়গাটার অর্থ বোঝার অর্থ হল ইম্পর্টেন্ট শুধুমাত্র ফিজিক্যালি সেক্সের ক্ষেত্রে হবে না, অল সাইড, সব জায়গার মধ্যে এরকম আপনি দেখবেন যে একজন মানুষ সব কিছু তার ফেভারে, তারপরে সে ব্যর্থ। তার মানে কি? এটাই হলো ক্যালাডিয়াম, এটাই হলো ক্যালাডিয়ামের পার্সন। ফেয়ার শ্যাডো ওন, তার নিজের ছায়া তার জন্য ভয়ের কারণ। কেউ কি তার নিজের ছায়া ভয় পায়? ক্যালাডিয়ামে প্রচণ্ডভাবে একটা ভীত পেশেন্ট, এটাই হলো তার মেইন কারণ। সে অন্য ইমেজকে কি ভয় পাবে, সে নিজেকে নিজে ভয় পায়, অর্থাৎ তার ভিতরের যেই বিষয়টা, এইখানেই সে ব্যর্থ। সে এই জন্য সে পারফরমেন্স ভালো করতে পারে না। আগের থেকে সে মনে করে যে আমাকে দিয়ে হবে না। সাবকনসিয়াস ব্রেন, ওই আবার চলে গেলাম আমি সেই সাইকোলজিক্যাল বিষয়গুলো। কনসাস ব্রেন্ডে সে মনে করে হ্যাঁ আমি তো সফল, আমি তো পারবো, কিন্তু ক্যালাডিয়ামের সাবকনসিয়াস ব্রেন্ডে শ্যাডো নিয়ে রাখছে, ফেয়ার শ্যাডো, তার সাবকনসিয়াস ব্রেন্ডে তাকে একটা নক করে রেখেছে, প্রোগ্রামিং করে রাখছে, সে পারবে না। এই জন্য জীবনের সর্বক্ষেত্রে আনসাকসেসফুল পারসন। ফেভারেবল এনভায়রনমেন্ট বাট ডু নট হ্যাভ পাওয়ার টু গিভ রেজাল্ট। এই লাইনটা মনে রাখবে। ইংরেজি শব্দ অনেক সময় আমরা অনেক ভয় পাওয়ার কারণে ইংরেজি ওয়ার্ড সহজে মুখস্থ রাখা যায়, বাংলা মনে রাখবেন না, কারণ বাংলা ভাষা তো আমাদের নিজের ভাষা। ফেভারেবল এনভায়রনমেন্ট বাট ডু নট হ্যাভ পাওয়ার টু গিভ রেজাল্ট, আই অ্যাম ইম্পর্টেন্ট। এটা সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে হবে। কারণ আমি প্রথমে ওই বিষয়টা নিয়ে আসছি, কারণ এটা সবাই অ্যাজ ইউজুয়াল ক্যালাডিয়াম বললেই ওই দিয়ে দেয়, এই জায়গায় কিন্তু আমরা ব্যবহার করি। ফেয়ার ইনফেকশন রুব্রিক, আমার উইকনেস আছে বলে ইনফেকশন হতে পারে, তাকে ড্যামেজ করতে পারে। ইনফেকশন কি করে? ড্যামেজ করে। কারণ ইনফেকশাস ডিজিজ যখন হয় আমাদের কী হয়, আমাদের টোটাল সিস্টেমটাকে সমস্যার সৃষ্টি করে, আমাদের টোটাল বডির মধ্যে। এই জন্য সে ইনফেকশন মেটাফরিক্যালি ইউজ হবে। এখানে ইনফেকশন শব্দের অর্থ হলো তার মধ্যে একটা সবসময় একটি ইনফেকশন, সে পারবে না। এটা কোথায় শুরু হয়েছে? সাবকনসিয়াস ব্রেনে। সবচেয়ে মজার রুব্রিক হলো
ফেয়ার কাটিং হিমসেলফ হোয়েন শেভিং। তার মধ্যে ভয় কাজ করে, আমি আমার শেভ করতেছি। আপনি কি মনে করেন 99% লোক শেভ করার সময় সেলুনে গেলে ভয় পায় যে কি করবে, সেলুনওয়ালা আমার গাল শেভ করতে গিয়ে কেটে দিতে পারে, কিন্তু পার্সন কখনো নিজের শেভ করার সময় কখনো ভাবে না। এর অর্থ কি, ক্যালাডিয়াম ভাবে যে আমার শেভ করতে গেলে আমি আমাকে কেটে ফেলব। এটি হলো ক্যালাডিয়ামের সবচেয়ে বড়। ক্যালাডিয়াম আসলে ছোটো ছোটো বিষয় আগের থেকে তার মনে বেঁধে, এটা তো হওয়ার কথা না। আমি সবচেয়ে আমি নিজের কাছে সেলফ, আমি নিরাপদ, আমি আমাকে প্রোটেক্ট করতে পারবো। দুনিয়ার সব প্রোটেকশন থেকে আমার নিজের প্রোটেকশন সবচেয়ে বড় প্রোটেকশন, সেখানেও আমি ভিতর। তার মানে হলো সাবকনসিয়াস ব্রেনে সে আগে প্রোগ্রামিং করে রাখছে আমাকে দিয়ে হবে না। এই জন্য যখনই যে কাজে নামে ফেলি, বাট শর্ত হলো এনভায়রনমেন্ট তার ফেভারে, এটা কিন্তু থাকতে হবে। নিত্যদিনের কাজ তো হঠাৎ করে কেটে যায়। শেভ করা কিন্তু পুরাতন নতুন কিছু না। একটা মানুষ প্রথম হয়তো 1-2 দিন প্রথমবার শেভ করছে, তার কাটবে, কিন্তু 10 বছর যাবৎ কেউ যদি শেভ করে, 20 বছর যাবৎ শেভ করে, তার কি কাটার সম্ভাবনা আছে? কিন্তু তার মধ্যে ভয় যায়। নিত্যদিনের কাজ অ্যাজ ইউজুয়াল জিনিস, যেমন সেক্স অ্যাজ ইউজুয়াল একটা ব্যাপার, এটার মধ্যে ভয় পাওয়ার কিছু নেই, সেখানেও সেই ফেলিও। এই জন্য যে কোনো কাজের মধ্যে সেই ফেলিও, যেগুলো অ্যাজ ইউজুয়াল সাধারণত করে অভ্যস্ত, যেটা সাধারণত অনেক কঠিন কিছু না, খুব বড় শক্তিশালী বা পাওয়ারফুল কোনো শক্তির সাথে সে সংগ্রাম করতেছে না, অ্যাজ ইউজুয়াল জায়গাও সে ব্যর্থ। অর্থাৎ মামুলি জিনিস, খুব ছোটো ছোটো জিনিস, হ্যাঁ, তার জন্য অ্যাংজাইটি ফিল শুরু হয়। সব জায়গায় সে তার ক্ষতি দেখে, লোকসান দেখে। এস্টাফিসিকিরা কিন্তু অন্য মহিলার সাথে বা আপনার আনঅফিসিয়াল সেক্স করবে না, কারণ হলো সে সেন্সিটিভ মোরাল ইমপ্রেশন। সে এই জন্য এস্টাফিসিকিরার মধ্যে মাস্টারবেশন বেশি। এস্টাফিসিরা কখনো চিন্তাই করে না যে ইমোরাল কাজের মধ্যে সে কখনো যাবে না। সোশ্যাল পজিশন, মোরালিটি তার মধ্যে সবচেয়ে বেশি স্ট্রং, ডিগনিফাইড। ক্যালাডিয়াম মধ্যে মোরাল নাই, এই জন্য সে রাস্তায় দাঁড়িয়ে মহিলা থেকে দেখে। ক্যালাডিয়াম অন্যায় কাজ করে, অন্যায় কাজ করতে কোনো অসুবিধা হয় না। সারাদিন ভাবে এই কাজ করব, ওই কাজ করব, কিন্তু করে না। ঘুমের মধ্যে দেখে ঠিক সময়ে ঠিক কাজ করতে পারে না। ক্যালাডিয়াম দেখবেন ম্যাথমেটিক্সের মধ্যে লেখা আছে, দিনে যা করে সেটা ঘুমের মধ্যে দেখে। তার মানে কি, অর্থাৎ সারাদিন শুধু পরিকল্পনাই করে, ভাবে এটা করব, ওটা করব, এটা করব না, এটা করব না, বাট কাজের কাজ কিছু হয় না। অর্থাৎ এখানে ঘুম বলতে কি আছে, ঘুম মানে কি ইনঅ্যাক্টিভ একজন লোক, সেখানে তার কোনো অ্যাক্টিভিটিস থাকে না, সে টোটালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তার নিজের উপর কোনো কন্ট্রোল থাকে না, সে সাবকনসিয়াস ব্রেনে চলে যায়, কনসিয়াস লেভেল থাকে না। ওয়ান কাইন্ড অফ লাইক এ ডেথ, বলে না মৃত্যুর অপর নাম ঘুম। তো সেখানে গিয়ে সে অর্থাৎ লেজি টাইম, শুধু সে পরিকল্পনাই করে, কিন্তু কাজের কাজ ক্যালাডিয়ামকে দিয়ে কিছু হয়। এবং কাজ করার জন্য যে ধরনের তার অ্যাক্টিভিটিস থাকা দরকার, সেটা কোনোটাই তার মধ্যে থাকে না। তো ক্যালাডিয়াম কি করে, টোবাকোতে সে রিল্যাক্স হয়। অর্থাৎ যখন সে বোর হয়ে যায়, যখন সে নিজের উপর কন্ট্রোল নেই, তখন সে টোবাকো নেয়। কেন? এটা টোবাকোর মাধ্যমে কী হয়, সিগারেট হোক, খনি হোক, টোবাকোর বিভিন্ন ধরনের ফর্ম আছে, বিভিন্ন ফর্মের মাধ্যমে সে গিয়ে কী হচ্ছে, রিল্যাক্স হয়। সে মনে করে যে অনেক তো চিন্তা করে ফেলছে, অনেক কাজ করে ফেলছে, আসলে প্র্যাকটিক্যালি কোনো কাজে সে করতে পারে না, সব কাজে সে ব্যস্ত, শুধু প্ল্যান এবং পরিকল্পনার মধ্যেই থাকে। এবং তার মধ্যে সবসময় ভয় থাকে, ছোটো ছোটো কাজও যেটা তার অ্যাজ ইউজুয়াল কাজ, সেটা করতে গিয়েও সে ভুল করে ফেলে এবং ভুল করতে পারে। তো এর সাথে যদি আপনি সেলেনিয়ামকে দেখেন,
সেক্স যখন করতে যায় সেলেনিয়াম অল্পতে এক্সাস্টেড হয়ে যায়। সে মেন্টাল লেভেলে তার কোনো সমস্যা না। আমরা কিছুক্ষণ আগে কয়েকদিন আগে আমরা আলোচনা করছি সেলেনিয়াম নিয়ে, 2-3টা রেকর্ডিংয়ের আগে আপনারা শুনতে পারবেন। একটা ডিস্ট্রাকটিভ মেডিসিন, ঠিক আছে। তো আর ক্যালাডিয়াম হলো ক্যারেক্টারলেস। আর ভেরেট্টাম এখানে যদি আপনি চিন্তা করেন, নিজেকে সে সময় প্রিন্স পাবে, সম্মান চায় কোনো কাজ ছাড়াই। তার মধ্যে মিথ্যা কথা বলা, পাওয়ার দেখানো, হ্যাঁ, প্রয়োজনে অন্যের পায়ে পড়ে যাওয়া, সোশ্যাল পজিশনের জন্য সে বিভিন্ন কিছু করতে পারে ভেরেট্টাম। আর ক্যালাডিয়ামের মধ্যে পাওয়ার নাই, একা থাকে, কিছু নাই, সব কিছুই তার জন্য খালি। আর ভেরেট্টাম অ্যালবাম মেয়ে মানুষ খোঁজে পাওয়ার টু পাওয়ার, এটা হলো তার ওয়েলথ। সে ভাবে যে তার একটাই সমস্যা, এটা হলো তার জন্য ক্যান্সার। বিপো হলো ইনসেন পারসন। যে বেশি সতর্ক থাকে তার কোনো পাওয়ার থাকে না। এই জন্য অতি সেন্সিটিভ লোকেরা যারা 4 মাস যাবৎ ঘর থেকে বের হয় না, তাদের কিন্তু কোভিড-19 অ্যাটাক করে, ঠিক আছে। আপনি ঢাকা শহরে যাই দেখবেন কারণ বাজারের ফুটপাতে হাজার হাজার লোক রাত্রিবেলা ঘুমাইতেছে, খেতা বালিশ কিছুই নেই, ওই যে ছোটো ছোটো আপনার ডালি আছে যে, ওর মধ্যেই ঘুমায় ওরা। সারা রাত কাজ করে, একটা সময় কাজ করে, একটা সময় মিন্তির কাজ করে, আরেকটা সময় ঘুমাচ্ছে। ওদের কিন্তু কোভিড, আপনি একটা লোকও পাবেন না যে কোভিডে মারা গেছে। যারা খুব কষার মানুষ, সতর্ক। আমি বলছি না যে সব মানুষ, আমি এরকম লোকও জানি, আমার পেশেন্ট আছে যে 6 মাস যাবত, 5 মাস যাবত বের হয়নি ঘর থেকে, বাই মানে মিডিয়ার মাধ্যমে সে ওষুধ নিয়ে যেতেছে। তো সবসময় সতর্কতা, যে না জানি কী হয়ে যাবে, এটি হলো সবচেয়ে রোগের কারণ। তো যাই হোক, আমরা ক্যালাডিয়াম নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, বাকিগুলো এখানে ধর্তব্যের বিষয় না। ক্যালাডিয়ামের পার্সন সবসময় তার পারফরমেন্স করতে চায়, ইনভায়রনমেন্ট তার ফেভারে থাকে, বাট তারপরে সে ব্যর্থ হয়। এটা ক্যালাডিয়ামের গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এই পয়েন্ট ধরে আমরা এই সব ক্ষেত্রে ইউজ করতে পারবো। শুধুমাত্র ফিজিক্যাল লেভেলের ইউজ হবে এমনটা না, আপনার যে কোনো তার জীবনযাপনের, তার এমবিশনের যে কোনো জায়গায় থেকে আপনি তাকে ইউজ করতে পারবেন। সেটা মহিলাদের ক্ষেত্রে হোক, পুরুষের ক্ষেত্রে হোক, জেন্ডার এখানে কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো যে রুগীর এনভায়রনমেন্ট, রুগীর পরিবেশ, রুগীর থিঙ্কিং, এই সব কিছু মিলে ক্যালাডিয়ামকে আমরা ইউজ করব। আসলে ব্যাপারটা হলো, এই মেডিসিনগুলো তো অনেক জটিল। এগুলো কেন্ট সাহেব বলছে যে এটা আমি এখনও ভালো বুঝিনি, মানে খুব বেশি প্রুভিং করতে পারেনি তারা, এবং প্রুভিংয়ের সময় খুব কম মেডিসিন আছে। পরবর্তীতে এগুলো ক্লিনিক্যালি অনেক রুব্রিক ঢুকেছে, কিন্তু কিছু কিছু কেসে আমরা অনেক সুন্দর রেজাল্ট পেয়ে যাই, তখন আমরা এটাকে ব্যবহার করি। তো এই মেডিসিনগুলো যে একেবারে অ্যাজ ইউজুয়াল ডে টু ডে লাইফে প্র্যাকটিসে ইউজ হবে তা না। হয়তো দেখা গেলো সপ্তাহে 15 দিন অ্যাক্সিডেন্ট কোনো একটা কেসের মধ্যে ব্যবহার হবে, যেহেতু এটা ওয়েল প্রুফ মেডিসিন না, এবং তাদের সিমটমগুলো যথেষ্ট প্রস্ফুটিত হয়নি প্রুভারের মাধ্যমে, এবং যারা প্রুভ করছে তারাও এটাকে বেশি করে প্রকাশ করতে পারে না। এই জন্য আমরা ইন্টারলিঙ্ক করে এই মেডিসিনগুলোকে বোঝার চেষ্টা করি। এই জন্য এই দেখবেন যে আপনার সেক্সুয়াল যে মেডিসিনগুলো আছে, এগুলো কিন্তু খুব সিমটমের সংখ্যা খুব কম, এবং এদের প্রয়োগ খুব কম। এই জন্য কী হয়, এগুলো একসময় কাজ করে, একসময় কাজ করে না, কেন যেহেতু ওয়েল প্রুফ মেডিসিন না। যেমন সেলেনিয়াম, ক্যালাডিয়াম, বিপো, এগুলো খুব একটা ওয়েল প্রুফ না। তবে কিছু কিছু কেসে এগুলোকে অ্যাজ ইউজুয়াল ইউজ করা যাবে। কমন মেডিসিন দিয়ে, যেমন আমি আপনাদেরকে কোনো এক সময় বলেছিলাম যে আমি ব্রাইনিয়া দিয়েও অনেক এই জাতীয় রুগী ভালো করেছি, তবে সেটা ব্রাইনিয়ার একটা জায়গা ছিল বলে করেছি, কাজ করেছি। এজন্য কোনো স্পেসিফিক মেডিসিনে আমাদের ফিক্সড হওয়ার কোনো কারণ নাই যে এই রোগের জন্য এই মেডিসিন, এই সিমটমে এই মেডিসিন, এই জায়গায় এই মেডিসিন। হ্যাঁ, টোটালিটি থাকতে হবে, এবং সিমিলারিটি থাকলেও হবে না, সিমিলিমাম হতে হবে। আমরা অনেক সময় টোটালিটি অফ সিমটম বলি, নো, টোটালিটি অফ সিমটম তো একটা ক্যালকুলেটিং ম্যাথমেটিক্যাল ব্যাপার হয়ে গেল, তাই না? টোটালিটি আপনি যেটা টোটালি বা আমি যেটা টোটালিটি, এটা যে 100% শিওর, এর কী নিশ্চয়তা আছে? পেশেন্ট যেটা আপনাকে দিল টোটালিটি, এটাই বা কতটুকু ঠিক আছে? হয়তো দেখলাম আমরা হাজার হাজার টোটালিটি অফ সিমটম ধরে ওষুধ দিচ্ছি, কাজ হচ্ছে কয়টা? কিছু তো ফেল হচ্ছে। তাহলে কি সেখানে টোটালি সিমটমের দুর্বলতা না?
পেশেন্টকে সিমিলিমাম করতে হবে। অ্যানিমেশন সর্বশেষ যেটা বলে গেছে, এটা যতটা সিমিলিমাম যতক্ষণ পর্যন্ত না হবে, পেশেন্টের ক্যারেক্টার, সিমটম যাই বলে, পার্সোনালিটির সাথে মেডিসিনের পার্সোনালিটির যতক্ষণ পর্যন্ত সিমিলিমাম না হবে, ততক্ষণ পর্যন্ত পেশেন্টকে এক্সাক্ট আরোগ্য দেবে না। হয়তো কিছুটা কাজ করে ছেড়ে দিয়ে চলে গেলো, পরে দেখা গেলো অন্য আরেকটা মেডিসিন পরার পর পুরনো সিমটমগুলো আবার রিগেইন করলো। এগুলো কিন্তু অনেক আমরা অবজারভেশনে বা কেন্ট লেকচার পড়লে, আপনার কেন্টের ফিলোসফি পড়লে, লেজার রাইটিং পড়লে এগুলো আমরা দেখতে পারবো। এগুলো সূক্ষ্ম আলোচনার বিষয় এবং গভীরভাবে আলোচনার বিষয়। আমি যে সব জেনে গেছি এমনটা না, অনেক গভীরের আলোচনা, এগুলো অনেক গভীরের অবজারভেশন। তো আপনারা চেষ্টা করবেন এই বিষয়গুলো যত বেশি মনোযোগ দেবেন, দেখবেন, বা আপনার অবজারভেশনে এগুলো বেরিয়ে আসবে। যখন কোনো একটা কেস করার পর আবার যখন ওই সিমটমটা রিগেইন করা আবার ফিরে আসে, তাহলে বুঝতে হবে যে আগের মেডিসিনটা সিমিলিমাম হয় না, সিমিলার হয়েছে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।